4 সেনা আর 21 নিরীহ প্রাণের বিনিময়ে রক্তাক্ত এক জিম্মি নাটকের অবসান হলো পাকিস্তানে। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, হামলাকারীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগ করছিলেন। কারা সেই বিদেশি সহায়তাকারী তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। পাকিস্তানের দাবি, এই হামলার পেছনে রয়েছে ভারত। আফগানিস্তানের ভেতর থেকে ভারত এসব হামলা চালাচ্ছে বলেও দাবি দেশটির। আর এই হামলার পেছনে রয়েছে আফগানিস্তানে থাকা একজন মাস্টার মাইন্ড। প্লেন জিম্মির ইতিহাস আছে বহু, কিন্তু চলন্ত ট্রেন জিম্মি করার ঘটনা একেবারেই নতুন। 11ই মার্চ স্থানীয় সময় বিকেলে পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের বোলানের জনবিচ্ছিন্ন এলাকায় পৌঁছালে এই জিম্মি ঘটনা ঘটে। আর এই ঘটনার উদ্ধার অভিযান আরও নাটকীয়। চলন্ত ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মির ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। এই ঘটনায় জিম্মি যাত্রীদের উদ্ধারে বেশ জটিল অভিযান পরিচালনা করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধার অভিযানে 33 হামলাকারী সবাই নিহত হয়েছেন। এর আগে হামলাকারীরা 21 যাত্রীকে হত্যা করেন। আর অভিযানে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য নিহতের তালিকায় রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, BLA কি? এই গোষ্ঠীর সদস্য কারা? কেনই বা হঠাৎ করে যাত্রীবাহী ট্রেন জিম্মি করার মতো এত বড় ঘটনা ঘটালো? কিভাবে উদ্ধার করা হলো জিম্মিরা সহ খুঁটিনাটি সব কিছু? জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের 9টি বগিতে 450 জনের বেশি যাত্রী ছিলেন। বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাচ্ছিল ট্রেনটি। যেখানে যাত্রীবাহী ট্রেনটি ছিনতাই করা হয়েছে সেটি বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকা, যা একটি পাহাড়ি ও নির্জন অঞ্চল। সশস্ত্র এই জঙ্গিরা ট্রেনটি ছিনতাইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ট্রেনটি একটি টানেল থেকে মাত্র বের হয়েছে। ঠিক সেই সময় রেল লাইনে বিস্ফোরণ ঘটানো হয়, তখন ট্রেনটি থেমে যায়। ওই সময় কালো ধোঁয়া দেখা যায়। ওই সময় জঙ্গিরা পাহাড়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রেখেছিল। তখন তারা নিচে নেমে আসে এবং গুলি করতে করতে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। ভিডিওর পরের অংশে দেখা যায় যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে রেখেছে তারা। BLA এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের বন্দী সদস্যদের মুক্তির দাবিতে এই হামলা চালানো হয়েছে। তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিনিময়ে তাদের জেলবন্দী সদস্যদের মুক্তি চেয়েছিল। পাকিস্তানের সরকারের কাছে তারা সম্পূর্ণ স্বাধীন বেলুচিস্তান দাবি করে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্য, কিন্তু সবচেয়ে কম জনবসতিপূর্ণ প্রদেশ, যা বহু বছর ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রদেশটি খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, যার মধ্যে রয়েছে কয়লা, সোনা, তামা ও প্রাকৃতিক গ্যাস। তবু এটি পাকিস্তানের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি। তারা চায় পাকিস্তানের অধীন থেকে বেরিয়ে এসে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে। সংগঠনটির মতে, বেলুচিস্তানের বিপুল খনিজ সম্পদ যেমন তামা, সোনা, গ্যাস, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বেলুচ জনগণের হাতে থাকা উচিত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সাম্প্রতিক ট্রেন হাইজ্যাকের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। BLA পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যা সম্পূর্ণ স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি 90-এর দশকের শেষের দিকে আত্মপ্রকাশ করে এবং 2000 সালে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। তাদের দাবি, পাকিস্তান রাষ্ট্র বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে এবং স্থানীয় জনগণকে বঞ্চিত করছে। BLA বরাবরই বলেছে যে তারা পাকিস্তান থেকে সম্পূর্ণ স্বাধীনতা চায়। যেখানে অন্যান্য বেলুচ জাতীয়তাবাদী দল প্রাদেশিক স্বায়ত্তশাসন চায়, সেখানে BLA সম্পূর্ণ বিপরীত দিকে। চীন পাকিস্তান ইকোনমিক করিডর হলো পাকিস্তানের চীনের অন্যতম বৃহত্তম বিনিয়োগ প্রকল্প, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর একটি অংশ। সিপেক প্রকল্পের অধীনে 62 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে চীন। এটি মূলত গদর বন্দর থেকে চীনের জিনজিয়াং প্রদেশ পর্যন্ত একটি বাণিজ্যিক করিডর তৈরি করছে, যার মাধ্যমে চীন তার ব্যবসা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও সহজ করবে। তবে এই প্রকল্প বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের জন্য একটি বিতর্কিত ও বিরোধপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা মনে করে
চীন পাকিস্তান ইকোনমিক করিডর তাদের ভূমি, সংস্কৃতি ও অর্থনৈতিক অধিকার হুমকির মুখে ফেলছে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে সম্পদশালী প্রদেশ, যেখানে প্রচুর তামা, সোনা, গ্যাস, কয়লা, অন্যান্য খনিজ রয়েছে। কিন্তু তারা দাবি করছে এই সম্পদের বেশিরভাগই পাঞ্জাব ও চীন ভিত্তিক সংস্থাগুলোর হাতে চলে যাচ্ছে। স্থানীয় জনগণ বলছে তাদের কোনো অর্থনৈতিক সুযোগ দেওয়া হচ্ছে না, বরং তারা আরও দরিদ্র হয়ে পড়ছে। সাংস্কৃতিক ও জনসংখ্যাগত পরিবর্তন। পাকিস্তান সরকার সিপেকের উন্নয়ন কাজের জন্য অন্য প্রদেশ থেকে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী আনছে। এর ফলে বেলুচ জনগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক ও ভাষাগত পরিচিতি হারানোর আশঙ্কা করছে। তারা মনে করছে বেলুচিস্তানের জনগণকে সংখ্যালঘুতে পরিণত করার একটি চক্রান্ত চলছে। নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করে। দেশটির আন্তঃসংযোগ বাহিনী আইএসপিআর জানায়, এই অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কোর ও এসএসজি সদস্যরা অংশ নেন এবং জিম্মিদের উদ্ধার করেন। আত্মঘাতী হামলাকারীকে স্নাইপার সদস্যরা হত্যা করেন। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, হামলাকারীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগ রাখেন। তাদের মধ্যে আফগানিস্তানে থাকা একজন মাস্টার মাইন্ড রয়েছেন। এছাড়া তারা ট্রেনে থাকা নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেন। এই কারণে অভিযানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। এই ঘটনা পাকিস্তানের সাম্প্রতিক সময়ে সংঘটিত অন্যতম বড় সন্ত্রাসী হামলা, যা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান এবং সিটিজেন হিসেবে আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি এম শহীদুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি এই ট্রেন জিম্মির ঘটনা আপনার কাছ থেকে কিন্তু জানতে চাই যে এই ধরনের ঘটনা আপনার কাছে এর আগে পিছিয়ে আর কোনো এরকম ঘটনার হিস্ট্রি আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আছে। পাকিস্তানে, স্পেশালি এই বেলুচিস্তানে এর আগেও এরকম ট্রেন থামিয়ে হোস্টেজ পিক আপ করার ঘটনা ঘটেছে। বালুচিস্তান লিবারেশন আর্মি অনেক পুরনো সংগঠন এবং আমরা সবাই জানি যে জাফর এক্সপ্রেস যেই ট্রেনটা ওরা হাইজ্যাক করেছে, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ট্রেনস এবং অত্যন্ত পপুলার একটা সাধারণ মানুষের ট্রেন, যেটা একেবারে বালুচিস্তানের অত্যন্ত কি বলে রিমোট এবং অত্যন্ত রুক্ষ পর্বতমালার মাঝখান দিয়ে প্রচন্ড গতিতে ছুটে যায়। প্রথমে এই ট্রেনটা কোয়েটা থেকে দক্ষিণ পূর্বে যায়, তারপরেই এটা একদম সরাসরি উত্তরে পাঞ্জাব যায়, মুলতান, তারপর আপনার লাহোর হয়ে সরাসরি পেশোয়ারে যেয়ে শেষ হয়। এই ট্রেনের যারা এই হাইজ্যাকিংটা করলো, যারা ঘটনাটা ঘটলো, সন্ত্রাসী ভূমিকাটা, এরা এই বালুচিস্তান লিবারেশন আর্মি, কিন্তু এটা অরিজিনালি পাখতুন এবং এর হেডকোয়ার্টার্স হচ্ছে কান্দাহারে। এবং যখন এরা পুরো অপারেশনটা চালাচ্ছিল, আফগানিস্তান থেকেই কিন্তু গাইডেন্সটা হচ্ছিল। এরা স্বীকার করেছে যে তালিবানরাই এর পেছনে রয়েছে। এটা বোঝা যায় যে বালুচিস্তানের এই আফগানিস্তান ঘেঁষা অঞ্চলগুলো আর ফ্রন্টিয়ারের কিছুটা অঞ্চল জুড়ে এই যে পাখতুন জাতিগোষ্ঠী রয়েছে, এদেরই কিন্তু এটা সংগঠন এই ঘটনা ঘটিয়েছিল। তারা বলা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে যে সবাই মারা গেছে। আমরা কিন্তু এটা এখনো নিশ্চিত হতে পারছি না, কারণ এরা অনেকটা ওই আমেরিকার ওয়াইল্ড ওয়েস্টের মতো। এরা অত্যন্ত রুক্ষ এবং অত্যন্ত সাকসেসফুল। এরা বন্দুক ব্যবহার করে এবং তালেবানের সমর্থন থাকে, এবং এরা সবাই পালিয়ে যাওয়ার তো সুযোগ পেয়েছে। যখন ট্রেনে এক্সপ্লোশনটা হলো, তখন তারা উপর থেকে গুলি বর্ষণ করেছে, আর প্যাসেঞ্জাররা সব ট্রেন থেকে দৌড়িয়ে পালাতে চেষ্টা করেছে। এবং প্যাসেঞ্জারদের মধ্যে বেশ প্রায় 30 জনের মতো শহীদ হয়েছে। পাকিস্তান আর্মি 4 জন মৃত্যুবরণ করেছে। এখন এই যে যারা এটা ক্যারি আউট করছে, তারা মূলত এই যে বালুচিস্তানের যে বুকতি ট্রাইব, যার নেতা আক্তার বুকতি অত্যন্ত সম্মানিত একজন নেতা, যে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিল, তাকে পারভেজ মুশাররফ হত্যা করেছিল। তারপর থেকে কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি পণ করেছে যে তারা স্বাধীনতা সংগ্রামের থেকে কখনো সরে আসবে না। ঘটনাটা ঘটালো যে বাহিনীটা, মানে বেলুচিস্তানের যে লিবারেশন যে ফ্রন্ট রয়েছে বা অ্যাসোসিয়েশন রয়েছে, তারা এই জিনিসটা যে দেখালো,
যে শক্তি দেখালো সেই শক্তির মধ্য দিয়ে আমরা যে হতাহতের সংখ্যা স্যার বলছিলেন যে হতাহতের সংখ্যাটা আমরা মানে নিশ্চিত হতে পারছি না। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের উদ্ধার অভিযানে তো আ অনেক নিরীহ প্যাসেঞ্জারও মারা গেছেন, সেটা আমরা সামনে পাচ্ছি না। আপনার কাছে কি তথ্য আছে? আচ্ছা, ধন্যবাদ। আমি আপনি আমাকে যেটা বলছিলেন আমার অবজারভেশন এর পাশাপাশি আপনি স্যারকে যে প্রশ্নগুলো করেছিলেন আমি দু একটা প্রশ্ন নিতে চাই আর কি। যেমন বলছিলেন রাইট, এই অনুষ্ঠান শুরুর আগে এই ধরনের হামলার কথা শোনা যায় কিনা, যেটা ওয়েবে ঘেটে পাওয়া যায় 1977-এ একটা ইনসার্জেন্টদের এরকম একটা ট্রেন ছিনতাইয়ের ঘটনা পাওয়া যায়। হ্যাঁ, তো সেটার ব্যাপারে পড়ে আসছি। তো ওইটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল রেফারেন্স। আর যে নাম্বারটা বলছেন, দেখুন মাত্র জিম্মি দশার অবসান হয়েছে। তো সেখানে যে একটা ফিগার বলা হচ্ছে যে আহ, আপনার হামলাকারী যারা 33 এবং হামলাকারীরা এর আগে 21 জন যাত্রীকে হত্যা করেছে, আমরা যদি যোগ বিয়োগ করে দেখি সেখানে 54 জনের একটা হিসেব পাই। আবার আমি ডনের একটা নিউজকে কোট করে বলছি, তারা এখন পর্যন্ত বলছে যে জিম্মি দশার অবসান হয়েছে এবং 58 জন। তো ফিগারে একটা গ্যাপ আছে, তারপর আরেকটা গ্যাপ আছে একটু আগে স্যার যেটা বলছিলেন যে জাফর এক্সপ্রেস এর মতো একটা খুব লিগেসি ট্রেনে তারা হামলা চালিয়েছে এবং এই যে বেলুচিস্তান লিবারেশন আর্মি মূলত যারা পাখতুন জাতিগোষ্ঠী, তো তাদের সাথে কিন্তু যে কান্দাহারে আফগান তালিবানদের একটা লিঙ্ক এটা আছে। তো সেই জায়গাতে এই মুহূর্তেই যে জিম্মি দশার অবসান হলো, যে হতাহতের যে সংখ্যাটা এবং পাকিস্তানের সরকারি তরফ থেকে দাবি করা হচ্ছে যে সবাইকে তারা হত্যা করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন, এটিতে কিছু এক্সাজারেশন থাকতেই পারে। এবং বিশ্বের নানা প্রান্তে এই ধরনের যখন জঙ্গিবাদ না নিরাপত্তাজনিত ঘটনা হয়ে থাকে, স্টাবলিশমেন্ট সবসময় এই ধরনের একটা ক্লেম করে। তো সেই জায়গায় আমি মনে করি একটু সংশয়ের জায়গা আছে যে ফিগার এটা নিয়ে। কারণ এর মধ্যে আমরা দেখতে পাই, আমি যদি কতগুলো ঘটনা আপনাকে বলি, যে এই যে জিম্মি দশার ঘটনাটা হয়েছে, এখানে এত সিনক্রোনাইজ ওয়েতে যেটা হলো, একটা টানেল, যে টানেলটা প্রত্যন্ত অঞ্চলে জনপদ থেকে বহু দূরে, এবং সেখানে রাইট। আইডির ব্যবহার করছে বলছে, যেটি সাধারণত আমরা আহ আমরা হলিউডের ছবিতে দেখি, ইউরোপের ছবিতে, একদম ওয়েস্টার্ন তাই। ওয়ার্ল্ডের ছবিগুলোতে দেখি। তো এমন একটা সিনক্রোনাইজ মুভমেন্ট এভাবে হলো এবং জাফর এক্সপ্রেস এর মতো একটা পুরনো লিগেসি চেনে, সেটি আসলে শুধু বালুচিস্তান লিবারেশন আর্মি কি একা করলো না এর সাথে এই তালিবানের যে যোগসূত্র। তো সেই জায়গাতে আমিও কিন্তু ফিঙ্গারটা নিয়ে একটু সংশয়বাদী। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই কেন কিভাবে করলো, এবং এই এর এর পিছনে রাষ্ট্রীয় শক্তি উইদিন দ্য স্টেট উইদিন দ্য স্টেট আমরা বলি, সেটি পাশের দেশ না তালিবান, তো বলছি আমি ইন্ডিয়ার বিষয়টা এখনো পরিষ্কার নয়। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যাপারেন্টলি এর মধ্যে স্টেট অ্যাপারেন্সের কোনো একটা পক্ষ জড়িত থাকতে পারে, যে ভিতরে বাইরে মিলে এই ঘটনাটা ঘটেছে। এবং মোটা দাগে প্রাথমিকভাবে আমি মনে করি বেলুচিস্তান লিবারেশন আর্মি এই ঘটনার মধ্যে দিয়ে তাদের একটা উপস্থিতির বড় করে জানান দিল, এবং তারা যে কতখানি শক্তিশালী হয়েছে সেটির একটি প্রমাণ এই ঘটনাটার মধ্যে পাওয়া যায়। কারণ ইতিহাস যখন লেখা হবে তখন অবশ্যই জাফর এক্সপ্রেসের এই হামলাটা নতুন করে নতুন একটা জঙ্গিবাদ বলুন, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলুন, তাদের যে শক্তি প্রদর্শনের বিষয়, সেখানে আমি মনে করি এটা একটি নতুন অধ্যায় তারা রচিত করতে পেরেছে। প্রিভিয়াস ঘটনার সঙ্গে যদি আপনি মিলান রাহিদ এজাজ, সেটাকে কি বলবো, মানে এই ঘটনার সঙ্গে বিগত কোনো ঘটনার সঙ্গে যদি মিলান, এই ঘটনাটা কত দ্রুততম সময়ে উদ্ধার করা গেল, বা এই ঘটনার হতাহতের সংখ্যার সঙ্গে যদি কোনো বিগত সময়ের কোনো ঘটনার হতাহতের সংখ্যা মিলান, মানে এই ঘটনাটাকে কোন মানে জায়গায় রাখবেন? না দেখুন, এক এক একটা ঘটনার তো এক একটা ডাইমেনশন বা দ্রুততা বা মাত্রা আছে, একটার সঙ্গে আরেকটা মেলানো যায় না। প্রথমে একটু আগে আমি আপনাকে যেটা বলছিলাম, যেই যে চ্যানেলে তারা, আমি যখন সর্বশেষ সন্ধ্যায় নিউজটা পড়ছিলাম, এরকম একটা প্রত্যন্ত অঞ্চলের টানেলে তারা যে হামলাটা যেভাবে চালিয়েছে, এটা কিন্তু পাকিস্তানের ইতিহাসে বিরল। এবং যেইভাবে ধরেন প্রতিটা জিনিস তারা সিনক্রোনাইজ ওয়েতে করতে পেরেছে। এবং যখন ঘটনাটা ঘটে যায়, আমরা যদি ইনিশিয়াল গত দুদিনের ঘটনা বলি দেখতে থাকি, তাহলে দেখবো কিন্তু খুব দুশ্চিন্তার জায়গা ছিল যে আদৌ এটা কিভাবে সামাল দেওয়া যাবে। তো সেটি সামাল দেওয়া গেছে। এখন একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা আমি মেলাতে চাই না, কিন্তু পাশাপাশি এটাও ঠিক, এটাতে আপনি বলছেন নিয়ন্ত্রণের কথা, ঘটনা সামাল দেওয়ার কথা, তার চেয়ে আমি বলবো
যে খুব উদ্বেগের এবং নজর দেওয়ার বিষয়টা হচ্ছে এই পাখতুনওয়ালাদের সাথে লিঙ্কড হয়ে তালেবানের এখানে যে যুক্ততা এবং এখানে যে তাদের পেনিট্রেশন, সেটি পাকিস্তান স্টাবলিশমেন্টের জন্য নতুন করে চিন্তার একটা এই প্রসঙ্গে আমরা আসবো, ক্ষেত্র তৈরি অবশ্যই আপনার করেছে। কাছে জানতে চাইবো উদ্বিগ্নের পার্ট কতটুকু আছে সেটা অবশ্যই আপনি বলবেন। অধ্যাপক এম শহীদুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে পাকিস্তানের একদম যে তাদের যে ডিফেন্স আর্মি, মানে এয়ারফোর্স সবাই মিলে যে এই উদ্ধার অভিযানে যুক্ত ছিল, এই উদ্ধার অভিযানটা কেমন ছিল, আপনার নজরে কতটুকু এসছে, এবং তাদেরকে মানে দ্রুততম সময়ে কি করলো কিনা, বা তারা এই উদ্ধার অভিযানটাও তো অনেক সাসপেন্সে ভরা মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। একেবারে আপনি এটাকে ওয়েস্টার্ন মুভির সাথে তুলনা করা যায়। প্রথমত আপনি লোকেশনটা যদি দেখেন, ওই অঞ্চলে অদ্ভুত রাইট। আকর্ষণীয় পর্বতমালা, সেখানে বিভিন্ন গুহা রয়েছে, এবং এক একটা গুহার ভিতরে এক একজন শুটার তারা বন্দুক নিয়ে গুলি করেছে। পাকিস্তান সেনাবাহিনী যে ফ্রন্টিয়ার ফোর্স মূলত পাল্টা আক্রমণটা চালিয়েছে, তারা যে দাবি করছে সবাইকে মেরে ফেলেছে, এটা কিভাবে সম্ভব আমি বুঝি না। কারণ যারা আক্রমণ করেছে তারা তো পাহাড়ে ছিল, পাহাড় থেকে তারা নিচে বোমা মেরে উড়িয়ে দিয়েছে ট্রেন লাইন। তারপরে যখন তারা উল্লেখ প্যাসেঞ্জাররা আসা করেছে শুরু করলো, স্নাইপার অ্যাটাক করেছে, স্নাইপার অ্যাটাকে অনেককে তারা হ্যাঁ, মানে নিহত করতে পেরেছে, মানে এরকম অনেক তথ্য তো তারা দিয়েছে। তারা দিয়েছে। তবে পর্বতমালা সেখানে এই যে যে আক্রমণকারীরা, কিন্তু তাদের জন্য আমরা যেটা এই বিদ্রোহ প্রবণতায় পড়ে থাকি, যে তাদের ফ্যামিলিয়ার টেরেইন, তারা এই পর্বত অঞ্চলের প্রত্যেকটা আনাচে কানাচে চেনা তাদের, তারা এক্স্যাক্টলি। এইখানে ট্রেনিং নিয়েছে, কাজ করেছে। অপরদিকে এই জায়গাটা কিন্তু সুবা বলে আরেকটা শহর আর কোয়েটা এর মাঝামাঝি অঞ্চলটা খুব একটা যে দূরে জনপদ ছিল না তা না, প্রায় 50 কিলোমিটার দূরে কিন্তু জনপদ ছিল। আর পাকিস্তানের যে বিমান, হেলিকপ্টার, গানশিপ ব্যবহার করেছে, সেগুলো দিয়ে তারা মূলত বেশি বেশি সাকসেসফুল হয়েছে। তবে উদ্ধার অভিযানের সময় কিন্তু মানুষের জীবনের ব্যাপারে অত আরো অনেক বেশি সাবধানতা অবলম্বন করা সম্ভব ছিল। এখানে এরা বেশিরভাগই গরিব মানুষ, এবং তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। অধ্যাপক এম শহীদুজ্জামান, আপনি একটু থাকুন, আমরা শেষ পর্যায়ে আমরা সাংবাদিক রাহিদ এজাজকে দিয়ে শেষ করতে চাই। রাহিদ এজাজ, যেটি আমরা আলোচনার মধ্য থেকে বের করছিলাম উদ্বিগ্নের জায়গাগুলো, সেই জায়গায় আমরা যদি একটি হিস্ট্রি টানি, যে আমরা কখনো দেখেছি যে পাকিস্তান যদি কোনোভাবে এই ধরনের ভারতের সম্পৃক্ততা পেয়েছে, বর্ডার অঞ্চলে দুজন পাকিস্তানি সেনা মেরে ফেলেছে বা যে কোনো কিছু এরকম ঘটনা, সেখানে পাকিস্তানকে আমরা দেখেছি কোনো না কোনো সময় পাল্টা আক্রমণ করতে, সেটা কোনো না কোনোভাবে। এই উদ্বিগ্নের জায়গা থেকে এগুলো ভাবাচ্ছে, আপনি কি বলবেন? আচ্ছা, একটা হলো, যেহেতু আমি শেষ পর্যায়ে এসে এসে গেছি, আমি রিপিট করতে চাই না যে টেরেন স্যারও বললেন, আমিও বললাম, এটা আনপ্রেসিডেন্টেড একটা হামলা, এবং এই ধরনের হামলায় আহ, বা এক্সটার্নাল ফোর্সেস বা এক্সটার্নাল অ্যাক্টরের এঙ্গেজমেন্ট ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমার নিজের একটা অবজারভেশন। তারপর হচ্ছে এই এখন সেই যদি নন স্টেট অ্যাক্টর গুলো জড়িত থাকে, তাহলে সেটা তো লং টাইম কোনো গোল থেকে তারা করেছে, সেটা কোনো প্রক্সি ওয়ার আছে কিনা। আপনি আফগানিস্তানের কথা বললেন, তারা দুঃখ প্রকাশ করেছে। আমরা তালেবানের কথা বললাম, তো কান্দাহার তালেবান এই কানেকশনটা কিন্তু আহ পরিষ্কার হয়ে গেছে। তার মানে বিএলএ একা এই ধরনের ঘটনাটা করেনি, এবং তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অবশ্যই গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ, উপকরণ সবগুলাই গেছে। এখন সময় দেখুন, রেল নেটওয়ার্ক সম্পর্কে তাদের গোয়েন্দা তথ্য দেখেন, এবং লজিস্টিক সিনক্রোনাইজ করে তারা এটা ঘটনাটা ঘটেছে, এটা একটা দিক। এখন বিষয় হচ্ছে বেলুচিস্তান, এই যে বিএলএ যাদের কথা বলছি, বেলুচিস্তান লিবারেশন আর্মি, তারা হচ্ছে সবচেয়ে অনুন্নত একটা প্রদেশ, যেখানে 1.5 কোটি জনসংখ্যা আহ বসবাস রয়েছে, এবং সেখানে আমরা জানি মিনারেলস আছে প্রচুর, এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, যেখানে তামা, প্রাকৃতিক গ্যাস সহ অনেক কিছু। এবং দিন ধরেই কিন্তু সরকারের সঙ্গে তাদের দ্বন্দ্ব সংঘাতগুলো চলছে, এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি বরাবরই যে স্বাধীনতার দাবি জানিয়ে এসেছিল, সেটিকে দমানোর জন্য রাষ্ট্রীয় দমন পীড়ন আছে, ভিন্ন মতাবলম্বীদের গুমের মতো ঘটনা আছে। এবং আমরা যখন বেলুচিস্তান নিয়ে কথা বলছি, তখন আরেকটা জিনিস আমাদের নিশ্চয় ভুলে গেলে চলবে না। এখানে জিও পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল বা আসপেক্ট রয়ে গেছে, যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বলে, সিপিইসি যেটা বলে থাকি, রাইট। সেই এই মেগা $1 বিলিয়ন প্রজেক্টটা কিন্তু
এই যেটা বেলুচিস্তান প্যালেসের উপরে আর্মি এটা চায় আর্মি না, মানে করছে। তারা তাদের তো বিপক্ষে যায়। এখন এবং নিশ্চয়ই আমাদের মনে আছে, আমরা যদি অতীতের ঘটনাগুলো দেখি, বিএলএ কিন্তু চাইনিজদের উপর হামলা করেছে, এবং বিশেষ করে গোয়াদার পোর্ট, যেটা স্ট্রিং অফ পাল বলা হয়, যেটা ইরান পাকিস্তানে যে ইকোনমিক করিডোরে কানেক্ট করা। তো সেই জায়গাতে শুধু সেটা পাকিস্তানের ইন্টারনাল ফ্যাক্টরের সাথে জড়িত নাই। আমি যখন আফগানিস্তানের কথা বলি, আমি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের বিষয়টা দেখি, সেখানে চীনের যুক্ততা দেখি। তো সব মিলিয়ে যখন জিনিসটা হয়ে গেছে, এটি একটি নতুন করে বড় রকমের জিও স্ট্র্যাটেজিক্যাল ইনস্টেবিলিটিরও ইঙ্গিত দেয় বলে আমি এই মুহূর্তে মনে করছি। এবং সময় গেলে হয়তো আমরা পরিষ্কার করে বলতে পারবো, আফগানিস্তানেরটা খুব সরাসরি বলা যায়। এখন ভারত এবং অন্যান্য পক্ষগুলোর এখানে সম্পৃক্ততা অবশ্যই কেমন তাই, ছিল সময় সেটা বলে পরে দিবে, মানে পরে ভারত, বোঝা যাবে, ভারতের কিন্তু এটা একটা সম্পৃক্ততা কতটুকু ছিল, বড় ধরনের বা জিও বেলুচিস্তান পলিটিক্যাল লিবারেশন ইনস্টেবিলিটি আর্মির তৈরি করবে বলে মানে আমি এই বিশ্বাস করি। অ্যাটাকটা প্রধান মানে মাস্টার মাইন্ড যদি বলা হচ্ছে যে আফগানিস্তান থেকে হয়েছে, আবার হুম। এই আফগানিস্তানের মাস্টার মাইন্ডের সঙ্গে যুক্ত আছে ভারত, এরকম তথ্য দিচ্ছে রাহিদ এজাজ। অবশ্যই যেটি বলছিলেন যে সময় সামনে গড়ালে আরো পরিষ্কার হওয়া যাবে। আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের থামতে হচ্ছে এখানে। আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে অধ্যাপক এম শহীদুজ্জামান এবং সিটিজেন হিসেবে রাহিদ এজাজ, সাংবাদিক রাহিদ এজাজ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আবারও।